হাসির চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নারী উদ্যোক্তা আঞ্জুমান আরা ময়না। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি, আমি বেশ ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ আপু। জি, আমরা তো জানি আপনি হোমমেড ফুড সাপ্লাই দেন, সো কিভাবে এই কাজগুলো করছেন এবং শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা বলতে আমার হাতে খড়ি 2020-এ, যখন করোনা চলছিল, সবাই আমরা মানে ঘরের মধ্যে বন্দি ছিলাম। তখন আমি একটা গ্রুপের সঙ্গে যুক্ত হই, নামটা ছিল আপনার হুরনুস্তাদ। তো ওই আপুর লাইভগুলো আমি কন্টিনিউ দেখতাম মানে কি, উনি যখন টাইমটা দিত আর কি, তো সেই টাইমটা আমি সম্পূর্ণ কাজ শেষে বাচ্চাদের পড়ালেখাও সেরে আমি লাইভটা দেখতাম। লাইভ দেখলে পরে আমার মানে মনের মধ্যে একটা কাজ করতো যে না, আমাকেও কিছু করতে হবে, যেহেতু ঘরের মধ্যে আছি। তার লাইভগুলো দেখার পরে আমি একটা পেজ ওপেন করি। পেজটা আমার ছেলে খুলে দেয়। তো খুলে দেওয়ার পরে তো আমি কী নিয়ে কাজ করব, তো দুটো পেজ খুললাম। দুটো পেজের মধ্যে হচ্ছে একটা হচ্ছে পোশাক নিয়ে, আর একটা হচ্ছে খাবার নিয়ে। তো পোশাকটা তো দেখলাম যে আমাকে মানে প্রোডাক্ট কিনতে হলে বিভিন্ন জায়গায় যেতে হবে, প্লাস মানে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে হবে। তো সেই চিন্তাভাবনা করে মনে হলো যে না, এটা আমার জন্য পারফেক্ট না। সেক্ষেত্রে আমার মনে হলো যে না, আমি হোমমেড খাবারটা নিয়ে কাজ করি এবং ওটা আমি পারি। আর এখন হোমমেড যে খাবার নিয়ে কাজ করব, এখন বাংলা খাবার না চাইনিজ খাবার? তো চাইনিজ খাবারটা আমার জন্য একটু কঠিন হইলেও বাংলা খাবারটা আমার জন্য ইজি, যেহেতু আমি উত্তরবঙ্গের মেয়ে। আর সাধারণত ঢাকায় গ্রাম অঞ্চলের খাবারগুলোই পারফেক্ট মনে হয় আমার কাছে। তো আমি ওই প্রথমত খুদে পোলাও এবং ভর্তা আইটেম, 7 রকমের ভর্তা দিয়ে খুদে পোলাও নামে একটা প্যাকেজ আছে। তো ওই প্যাকেজটা আমি প্রথমে বাসার নিজের জন্য রান্না করলাম, করে একটা ছবি তুলে পোস্ট করলাম। দেখলাম প্রচুর লাইক কমেন্ট আসতেছে এবং অর্ডারও আসতেছে প্রচুর। সেখান থেকে আর কি রানিং পেজটা হলো আর কি। তো পেজটা রানিং করার ক্ষেত্রে শুরুতে আমি যেতে হবে আমাকে আবার আরেকটা গ্রুপে। সেই গ্রুপটার নাম হচ্ছে রিসাইকেল বিন নামে একটা গ্রুপ, যেটাতে ছিল মেম্বার 1.4 মিলিয়ন। তো ওই গ্রুপে আমি যুক্ত হলাম মডারেটর হিসেবে। তখন ওখানে কাজ করতে হবে নিঃস্বার্থ, কোনো পেমেন্ট নাই, এবং আমরা যারা কাজ করবো তারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব। তো মডারেটর হিসেবে যুক্ত হইলাম। যুক্ত হওয়ার পরে তখন দেখলাম যে অনেক উদ্যোক্তা মানে রিকোয়েস্ট করতেছে যে আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক, বা মেলার মাধ্যমে হোক, বা অন্য কোনো উপায়ে হোক। তখন আমরা চিন্তাভাবনা করলাম যে না, উদ্যোক্তাদের সুযোগ দেওয়া যায়। এই চিন্তাভাবনা করে আমরা বিভিন্ন উদ্যোক্তাদের সুযোগ দিলাম। তো সেখানে দেখলাম যে সবাই কেউ খাবারের পোস্ট করতেছে, কেউ পোশাকের, কেউ গহনার। তো সেই হিসেবে আমি চিন্তা করলাম যে তাহলে আমার পেজটা তো পড়েই আছে, তো আমিও মানে ওপেন করি। তো সেই চিন্তাভাবনা করে কী নিয়ে কাজ করব, তো ওই প্যাকেজটা নিয়ে কাজ করলাম, খুদে পোলাও ও ভর্তা আইটেমের। তখন দেখলাম যে অনেক লাইক কমেন্ট আসতেছে এবং প্রচুর অর্ডার আসতেছে। এত অর্ডার যে আমি মানে করে শেষ করতে পারতেছি না। কিন্তু অর্ডার নিলে তো হবে না, খাবারটা জাস্ট টাইম মতো পৌঁছাইতে হবে, এটা হলো মেইন। তো এই জন্য আমি কী করব, তো প্রথমত দিলাম, লেটই হয়েছে একটু, প্রথমত পৌঁছাতে একটু লেটই হয়েছে। পরে আমি চিন্তা করলাম যে না, এইভাবে আমার জিনিসটা খারাপ হয়ে যাবে। তখন আমি চিন্তাভাবনা করলাম যে না, আমাকে রাইডার নিতে হবে এবং নিজস্ব রাইডার নিতে হবে, যেটা মানে পারফেক্টলি টাইম মতো পৌঁছাতে পারবে। এবং খাবারটা কিভাবে নিয়ে যাচ্ছে, খাবারটা যেন আসলে পড়ে না যায় বা গরম থাকে, একটু সেফটিটাই হচ্ছে মেইন। তো ওই চিন্তাভাবনা করে একটা গ্রুপে যুক্ত হয়ে গেলাম। যুক্ত হওয়ার পরে তো ওখান থেকে আমি পোস্ট করলাম যে আমার রাইডার প্রয়োজন, লোকেশন উল্লেখ করে দিতাম এবং চার্জটা উল্লেখ করে দিতাম যে এই চার্জের মধ্যে আমার রাইডার প্রয়োজন। তো দেখলাম যে অনেক রাইডার আছে ওখানে। তো ওরাই বললো যে হ্যাঁ, আমরা নিব। তো মেসেজের মাধ্যমে কথা হওয়ার পরে আমি বেশ কয়েকটা রাইডার মানে নোট রাখলাম যে আমার যেই এরিয়াতে মানে রাইডারগুলো যাবে আর কি। তো আমি আমার লোকেশন থেকে 4 কোণ ভাগ করলাম। 4 কোণে ভাগ করে এক দিকে আমি 2টা করে রাইডার ঠিক রাখলাম, যে যেন আমি অর্ডারটা আসার সাথে সাথে দিতে পারি। পরবর্তীতে আমি অর্ডার নিলাম। অর্ডার নেওয়ার পরে তো আমার এটা নিয়ে সমস্যা হয়নি, কিন্তু সমস্যা এক জায়গায় রয়ে গেল যে আমি এই কাজটা যে করতেছি, এই কাজটা কিন্তু অনেক কঠিন কাজ। এখন পরবর্তীতে আমার হাজব্যান্ড আমাকে মানে সহযোগিতা করলো যে তুমি টেনশন নিও না, আমি আসি, তুমি করো। এখন টেনশনটা নাই, আবার টেনশনটা আসো। আমার হাজব্যান্ড অসুস্থ, উনি সেনাবাহিনীতে কর্মরত ছিল। তো যখন পেনশনে আসবে তার কিছু দিন আগে, অর্থাৎ 1 মাস আগে প্রায়, তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। হঠাৎ অসুস্থ হয়ে গেল বলতে আপনার দাঁড়াবার মতো ক্ষমতাও ছিল না। এইভাবে প্রায় 20 থেকে 25 দিন সিএমএসে ভর্তি থাকলো। থাকার পরে
আমি চিন্তা করলাম যে এমন সময় অসুস্থ হইলো যে সময় পেনশনে আসবে, তো আমি পেনশনে যাওয়ার পর আমি কী করব। তো তার তো মানে সমস্যাটা দেখতেছি বেশ ভালো এবং এটা থাকবে, এই সমস্যা থাকবে। তো আমার মনে হলো যে না, আমাকে পেজটা ধরে রাখতে হবে এবং পেজের কাজটা করতে হবে। পরবর্তীতে এখন আমার হাজব্যান্ড আমার সঙ্গে আমাকেই সহযোগিতা করতেছে এই কাজে। হ্যাঁ, আচ্ছা, আপনি প্রতিদিন 45 জনকে দুপুরের খাবার পৌঁছে দেন, সো এটা কিভাবে সম্ভব হয় এবং খাবারের দাম কেমন থাকে এবং সেই সাথে সেখানে আইটেম কেমন কেমন থাকে? আচ্ছা আপু, প্রতিদিন 45 জনকে খাবার আমি রেগুলার দিই, পাশাপাশি অন্যান্য অর্ডারও দিই, অর্ডার নেই প্লাস টাইমলি খাবার পৌঁছে দিই। এখন 45 জনের খাবার আমি কীভাবে দিই, আমার শনি থেকে বৃহস্পতি আমি খাবার দিয়ে থাকি। তার মধ্যে 2 দিন থাকে মাছ, 2 দিন থাকে বিফ, 2 দিন থাকে আপনার চিকেন। তো এই 2 দিন করে ভাগ করা আছে। এখন এর মধ্যে যারা খাবার নেয় আর কি, বাজেট দেওয়া থাকে 160 টাকা করে, প্রতি বক্স 160 টাকা একজনের। তো প্রতিদিন এই খাবারটা আমি দিয়ে থাকি এবং পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাকে হলো বিশেষ করে রাইডার যিনি একদম পারফেক্টলি দিতে পারবে আর কি, মানে কোনো সমস্যা হবে না খাবারের, ঠিক টাইমলি খাবারটা পৌঁছাবে আর কি, ঠিক আমি সেভাবে খাবারটা দিয়ে থাকি। এতে করে কোনো সমস্যা হয়নি এই পর্যন্ত। সেক্ষেত্রে এই যে খাবারের যে প্রসেসিংটা, সেটা কি আপনি রাতেই মেকিং করে রাখছেন নাকি যেদিন খাবারটা যাবে দুপুরবেলা, অবশ্যই লাঞ্চ টাইমেই তো সবাই কর্পোরেট অফিসে যারা থাকেন তারা খাবারটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে সকাল থেকে প্রসেসিং করা? আচ্ছা, এটা একটা ভালো একটা প্রশ্ন করছেন। আমি সাধারণত যেই মানে জিনিসগুলো আমার লাগবে রান্নার ক্ষেত্রে, মশলা বা মশলা যেটা, হ্যাঁ, যেমন আদা, রসুন এবং পেঁয়াজ, এই 3টা আমি বেটে রাখি। এই 3টা আমার রাতেই মানে করে রাখতে হয়, কেননা এই 3টা আবার পরদিন লাগবেই। আর এই 3টা যদি পরদিন করতে যাই তাহলে কিন্তু আমার কাজটা অনেক কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে আমি এই 3টা রাতেই করে রাখি এবং পরদিন সকালে ঠিক ফজরের পর থেকে আমার কাজ শুরু হয়। শুধু এই কাজটা না, এই কাজের পাশাপাশি আমার রাতে আপনার 2টা থেকেও আমাকে জেগে থাকতে হয়, প্লাস অর্ডারটা নিতে হয়। কেন নিতে হয় বলি, যেহেতু আমার এই অর্ডারের পাশাপাশি আরও অর্ডার আছে, তো খেয়াল রাখতে হয় যে যদি পরদিন আমি তাদের দিতে না পারি, তো আমাকে রাতে যদি অর্ডারটা নিয়ে নেই, তো সেক্ষেত্রে আমার আরও আগে উঠতে হবে এবং আরও কিছু কাজ থাকে যে কাজটা করে নিতে হবে। সেই হিসেবেই আমি রাত 2টা থেকে 3টা পর্যন্ত জেগে থাকি, প্লাস অর্ডার নেওয়ার পর আমি ঘুমাই এবং অ্যালার্ম দিয়ে শুই। যদি আমাকে ফজরের আজানের আগে উঠতে হয় বা ফজরের আজানের পরে, সেখানে আপনার সহযোগী কতজন থাকে? হ্যাঁ, সেখানে সহযোগী বলতে মেইনলি আমার হাজব্যান্ড 1 নাম্বার, আর আমার একটা হেল্পিং হ্যান্ড আছে, তো উনি আমার কেয়ারটেকারের ওয়াইফ, তো ডাকলেই চলে আসে। আচ্ছা, বা সেখানে রাইডারের যে বিষয়টি, এটা কখন আপনাদের প্রবলেমেটিক সিচুয়েশন মনে হয়েছে কিনা, বা এই যে পাওয়ার যে বিষয়টা বা তাদের টাইম মতো পৌঁছানো এবং তাদের যে অ্যামাউন্ট বা তাদের যে একটা পারিশ্রমিক আছে সেটা দিতে কখনো প্রবলেম হচ্ছে কিনা? না আপু, এটা নিয়ে কখনোই মানে সমস্যা হয়নি, বরং আমি রাইডারকে 20 টাকা থেকে 50 টাকা বেশি দিই। আচ্ছা, আপনি এখন 45 জনের খাবারের ব্যবস্থা করছেন, সেই জায়গা থেকে এখন আপনার ইনকাম কেমন? কারণ যারা আসলে এই প্রফেশনে আসতে চায় বা যাদের ইচ্ছে আছে তারা কিছু জীবনে করতে চায় এই সেক্টরে, তাদের জন্য খুব ভালো হয়। আচ্ছা, এখন মান্থলি যদি আমি বলি, আমার অফিস থেকে আসে 15 দিন পর পর, মানে অ্যামাউন্টটা আসে। হ্যাঁ, আর যদি মান্থলি হিসেব করি তাহলে তো অবশ্যই 2 লাখ প্লাস হবে। বাহ, মাশাআল্লাহ। শুধু অফিস আর পাশাপাশি আবার অন্যান্য ডেলিভারি যেগুলো আছে। আচ্ছা, আর আমি তো অল ঢাকা সিটিতে ডেলিভারি দিয়ে থাকি। আচ্ছা, যদি কেউ বাসা বাড়িতে বিয়ের দাওয়াত কিংবা জন্মদিনের দাওয়াত থাকে, সেক্ষেত্রে যদি আপনাকে চায় বা আপনার খাবারটা পছন্দ করে, সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ তারা কিভাবে করে? অবশ্যই পেজের মাধ্যমে। যারা আমার কাছে খাবার নেয়, হ্যাঁ, যারা আমার কাছে খাবার নেয় তারা সবাই আপনার নাম্বারটা টুকে রাখে, যদি খাবার ভালো লাগে নাম্বার টুকে রাখে এবং আমাকে ফোন করার পর বলে যে না, আমার খাবার লাগবে। কতজনের খাবার বলে দেয়, 30 জন, 50 জন, 60 জন। আচ্ছা, তো এই খাবার মেকিংগুলোতে দেখা গেছে হাইজিনের একটা বিষয় থাকে এবং সুন্দরভাবে ডেকোরেশন বা একটা সুন্দরভাবে উপস্থাপন, যেন খাবার তো আসলে অনেক সেক্টরে আমরা ক্যাটারিং দেখি, কিন্তু ভালো লাগাটা কিভাবে আসছে বা কোন বাটিটাতে করে খাবারটা আসছে, এটা দেখার একটা সৌন্দর্য থাকে। সেই জায়গা থেকে কখনো এমন কোনো প্রবলেম হয়েছে কিনা, বা আপনার জায়গা থেকে আপনি কিভাবে সেই জিনিসটা একটু হ্যান্ডেল করে থাকেন? স্বাস্থ্য সুরক্ষায় সবাই আমরা হাইজিন ব্যাপারটা খেয়াল রাখবো, মেনটেন করবো আর কি। হ্যাঁ, তো এই খাবারটা কিন্তু আমি আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সবাই খাই, পাশাপাশি আমি সেলও করি। তো এই খাবারটা অবশ্যই আমি সেভাবে ঠিক রাখবো। আর সবার আগে আমি আমার রান্নাঘরটা ক্লিন রাখি। আমার রান্নাঘর ক্লিন থাকলে আমার কাজটা পরিষ্কার হয়। প্লাস প্যাকিংয়ের ক্ষেত্রে যদি বলি, প্যাকিংয়ের ক্ষেত্রে সবাই আমার ডেকোরেশন দেখে খুশি।
আচ্ছা, যে আপনি যেভাবে প্যাকিং করে দেন ঠিক এইভাবে মানে অনেকে দিতে পারে না, দেখা যায় যে রাইডার ফেলে দিচ্ছে বা নষ্ট হচ্ছে বা এলোমেলো হচ্ছে, তো আপনার ক্ষেত্রে সেটা কখনোই ঘটেনি। আচ্ছা পা। সো যেহেতু আপনি রান্না সেক্টরে আছেন, সো জীবনে প্রথম কবে বুঝতে পেরেছেন যে আমার আসলে এই সেক্টরটাতে কাজ করতে হবে? আপনি শুরুর কথাটা বলছিলেন, কিন্তু হয় না আমরা ঘরে থেকে মেয়ে মানুষ, তো আমাদের তো রান্নাঘরে যেতে না চাইলেও যেতে হয়, সেটা হোক মায়ের বাসা বা শ্বশুর বাসা। তো শ্বশুর বাড়িতে গেলে তো ডেফিনেটলি তখন আর উপায় থাকে না, ঘরে যেতেই হয় রান্নাঘরে। সেক্ষেত্রে প্রথম যে রান্নাটি করেছিলেন কে খেয়েছিল এবং কি কমপ্লিমেন্ট দিয়েছিল আপনাকে? আচ্ছা, প্রথম 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 ভালো হয়নি। আচ্ছা, কি কে খেয়েছিল? খেয়েছিল আমার হাজব্যান্ড, মানে খাবারের দিক দিকে খুবই মানে পছন্দ করে খাবার। আচ্ছা, কিন্তু ভুল হলে সরাসরি বলে যে হ্যাঁ এটা ভুল হয়েছে। আচ্ছা, তার মানে আপনার শাশুড়ির আমার হাতের রান্না খুব মজা, এই কারণে আসলে আপনার হাজবেন্ড আরো বেশি খাবার দাবার ব্যাপারে সচেতন। আমি কখনোই মানে রান্নার ঘরে ঢুকিনি, মানে বাবার বাসায় শুধু খাইছি আর ইচ্ছে মতো ঘুরছি আর ঘুমিয়েছি। ঘুমাইনি, ঘুমটা কমই হয়েছে, আমি খাইছি এবং টোটো করে ঘুরছি। আচ্ছা, ঘোরার পরে এখন যখন বিয়ে হলো, বিয়েতে যাওয়ার পর শাশুড়ির হাতের রান্না যে এত মজা, আর রান্না সে খুব মানে কম তেল মশলা রান্না করে এবং খুবই সুস্বাদু হয়। তো শাশুড়ি মানে খুবই ভালো ছিল মানে খুবই ভালো, মাটির মানুষ। তো মা ছাড়া কখনোই ডাকতো না, এবং আমার যদি ভুলও হইতো সে কখনো প্রকাশ করতো না। তাহলে আমরা বলতে পারি যে আপনার হাতে খড়ি আপনার শাশুড়ি। একদম পারফেক্টলি। আমি তো সবসময় সবাইকে বলি আমার শাশুড়ির কাছ থেকে আমার শেখা। তো দেখলাম যে আমাকে উৎসাহ দিত যে না আজকে ময়না রান্না খুব ভালো হয়েছে, খুব মজা হয়েছে। তো এই উৎসাহটুকু কিন্তু আমি কাজে লাগছে। ডেফিনেটলি একটা উৎসাহ, ইন্সপিরেশন তো আমাদের দরকার পড়ে। তো তিনি তো এখন নাই, যদিও নাই, তারপরেও বলি সেখান থেকে আমার শুরু, এবং ওনার আইটেমগুলোই কিন্তু আমি আমার পেজে ইউজ করি। উনি যেই আইটেমগুলো আমাকে খাওয়াতো, রান্না করতো বা আমাকে শেখাতো, সেই আইটেমগুলো নিয়েই আমি কাজ করতেছি বর্তমানে। আচ্ছা, নিজেকে আগামীতে আর কি ভাবে বা কোন কোন সেক্টরে নিজেকে উপস্থাপন করতে চান? অবশ্যই এই কাজটাকে আমি প্রসারিত করতে চাই। তো সেক্ষেত্রে অবশ্যই আমার হাজব্যান্ড তো অবশ্যই পাশে তো আছেই, পাশাপাশি আমার সন্তানরাও পাশে আছে যে আম্মু তুমি কিছু একটা করো, এবং তারা আমার এই কাজ নিয়ে অনেক গর্ববোধ মনে করে। এবং বিভিন্ন জায়গায় ভাই ভাতে গেলে বা অন্য কোথাও গেলে তারা আমাকে নিয়েই মানে প্রশংসাটা করে যে আব্বু তো আছেই, পাশাপাশি আম্মুর এই সহযোগিতাতে আমরাও হেল্প করি, পাশাপাশি আম্মু এই কাজটা করতেছে, আমাদের জন্য সেটা আনন্দের। যারা নারী আছেন, যারা নারী উদ্যোক্তা হতে চান বা সাহস করতে পারছেন না, কিংবা আর্থিকভাবে তারা সচ্ছল না, অনেক কিছু বাধা তো থাকেই, তাদের উদ্দেশ্যে আপনি একজন সফল নারী হিসেবে কি বলার আছে? প্রথমেই বলবো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই আপনার কাজটা শিখে আসবেন। যেমন যদি কেউ পোশাক নিয়ে কাজ করতে চান, পোশাকের ডিজাইন হতে হবে ভালো। যদি কেউ অলংকার নিয়ে কাজ করতে চান, সেটার ব্র্যান্ড যেন অবশ্যই ভালো হয়। যদি কেউ ক্রেকারিজ নিয়ে কাজ করতে চান, সেটাও ঠিক আছে। প্রতিটি কাজের একটা সৌন্দর্য আছে, সৌন্দর্যটা যদি একটু প্রকাশ করতে না পারেন তাহলে সেটা কখনোই সফল হবে না। বর্তমান সময়টা হচ্ছে একটা চ্যালেঞ্জিং একটা সময়, যে সময়টা আসলে মানে এখানে অনেকেই যুক্ত হয়ে গেছে। তো এখানে টিকে থাকতে হলে আপনাকে অবশ্যই যুদ্ধ করে টিকে থাকতে হবে, ধৈর্য থাকতে হবে, মনোবল শক্ত রাখতে হবে। তো সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, আর ওটা না হলে কখনোই সম্ভব না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কিছু কথা শুনলাম আপনার কাছ থেকে। অনেক শুভকামনা রইল আপনার কাজের জন্য, আপনার জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ আপু, আপনাকেও ধন্যবাদ এটিএন বাংলাকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।